আসসালামু আলাইকুম ভাই। আজকে আমরা শুরু করব আমাদের গ্র্যাভিটেশন সিরিজের সপ্তম লেকচার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব তা হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য নিয়ে আলোচনা করার আগে আমাদের আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে, তা হলো মহাকর্ষীয় ক্ষেত্র। তো প্রথমেই আমরা মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা আসলে কি বোঝায় তা বোঝার চেষ্টা করি। তো প্রথমেই মহাকর্ষীয় ক্ষেত্র নিয়ে আলোচনা না করে আমরা একটু অন্য রকম একটা ক্ষেত্র নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র কি তা বুঝতে একটু সুবিধা হবে। তো ধরি যে এখানে একটি লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখানে একটি লোক দাঁড়িয়ে আছে, ম্যান, এবং তার থেকে 5 মিটার দূরত্বে কোনো উৎস থেকে শব্দ তৈরি হলো। যে এইটা হলো শব্দের উৎস বা সোর্স অফ সাউন্ড। এখান থেকে শব্দ তৈরি হলো এবং সেই লোকটি এই শব্দ শুনতে পেল, অর্থাৎ 5 মিটার দূরত্বে কোনো শব্দ তৈরি হলে সে শুনতে পায়। এখন আমি এই যে উৎসটা আছে, শব্দের উৎস, তাকে আরেকটু দূরে নিয়ে যাই, দেখি তাহলে কি ঘটে। আমি এবার এই উৎসটাকে আরেকটু দূরে নিয়ে গেলাম, আরো 5 মিটার দূরে, অর্থাৎ মোট 10 মিটার। এটা আরো 5 মিটার, এখানে আমি শব্দটাকে নিয়ে গেলাম। তো এখন দেখা যাবে যে এই লোকটা কিন্তু আগে যত জোরে শব্দ শুনতে পেত, এখন কিন্তু তার থেকে ধীরে শব্দটা শুনতে পাবে, তাই না? কারণ দূরত্ব বেড়ে গেছে। আমি এই শব্দটাকে আরো দূরে নিয়ে যাব, যে এই পর্যন্ত নিয়ে আসলাম, আরো 5 মিটার দূরত্বে। এখন কিন্তু শব্দটা আরো ধীরে শুনতে পাবে, তাই না? কারণ দূরত্ব আরো বেড়ে গেছে। এভাবে যদি আমি দূরে নিতেই থাকি, তাহলে কিন্তু শব্দ শোনার পরিমাণ কিন্তু কমতেই থাকবে, এবং এক সময় দেখা যাবে যে সে আর কোনো শব্দই শুনতে পাচ্ছে না। আমি যদি অনেক দূরে নিয়ে যাই এই শব্দের উৎসটাকে, তাহলে কিন্তু এক সময় এই ব্যক্তি আর কোনো শব্দ শুনতে পাবে না। ধরি যে 20 মিটার দূরত্বে নেওয়ার পরে আর কোনো শব্দ সে শুনতে পায় না, অর্থাৎ 20 মিটার হতে হলে এখানে কত, 5 5 5 15, আরো 5 মিটার নিতে হবে। যে আরো 5 মিটার নিয়ে গেলে শব্দ এত ধীরে হয়ে যায় যে সে আর শুনতে পায় না। তো এখন এই বিষয়টি কিন্তু শুধু এই বরাবর ঘটে না। শব্দটাকে যদি আমি এই দিকেও 20 মিটার নিয়ে যাই, অর্থাৎ আমি যদি এটাকে এদিকে সরিয়ে আনি, তাহলে বুঝতে সুবিধা হবে যে এই বিষয়টা কিন্তু শুধু এই দিকে শব্দ নিয়ে যাওয়ার ফলে হয় না। আমি যদি শব্দটাকে এই দিকেও 20 মিটার পর্যন্ত নিয়ে যাই, যে এটা হলো 20 মিটার, এইখানেও যদি আমি 20 মিটার নিয়ে যাই, তাহলে কিন্তু সে শব্দ শুনতে পাবে না। কিন্তু এইখানে যদি কোনো বস্তু মানে 20 মিটারের একটু কাছে যদি রাখি, তাহলে কিন্তু সে শব্দ শুনতে পাবে। এটা শুধু এই দিকে না, এটা উপরে নিচে ডানে বামে যে কোনো দিকের জন্য হবে, ঠিক আছে? অর্থাৎ ডানে বামে উপরের দিকে নিচে যে কোনো দিকে 20 মিটার পর্যন্ত সে শব্দ শুনতে পায়। তো এখন আমরা যেটা বের করতে চাই তা হলো এই ব্যক্তির শব্দ শোনার যে, অর্থাৎ শ্রবণ ক্ষেত্রটা আসলে কি। তো যেহেতু সে যে কোনো দিকে 20 মিটার পর্যন্ত শব্দ শুনতে পায়, তো আমরা যদি এখন একটি গোলক কল্পনা করি, গোলক যার কেন্দ্রে ব্যক্তিটি অবস্থান করছে, যে এইখানে আছে ব্যক্তিটি, এটা কিন্তু একটি গোলক, 3D গোলক, এরকম গোলক, যার ওদিকে এরকম হবে। একটা যদি গোলক হয় এবং এই গোলকের ব্যাসার্ধ যদি হয় 20 মিটার, আচ্ছা এখানে 20 মিটার ব্যাসার্ধ যদি হয় 20 মিটার, তবে এই গোলকের মধ্যে যে কোনো শব্দ হলে কিন্তু এই ব্যক্তিটি শুনতে পাবে, ঠিক আছে? কিন্তু গোলকের বাইরে যদি কোনো শব্দ হয়, ব্যক্তিটি সেই শব্দ শুনতে পায় না। অর্থাৎ গোলকের বাইরে যদি কোনো শব্দ হয়, ব্যক্তিটি সেই শব্দ শুনতে পায় না। অর্থাৎ এই ব্যক্তির জন্য এটি হলো তার শ্রবণ ক্ষেত্র। শ্রবণ ক্ষেত্র, এটি হলো এই ব্যক্তির জন্য কি, শ্রবণ ক্ষেত্র। অর্থাৎ এই ক্ষেত্রের ভিতরে কোনো শব্দ হলে এই ব্যক্তি সেই শব্দ শুনতে পায়। তো ক্ষেত্র দ্বারা আসলে এরকমই কিছু বোঝায়। তো এখন আমরা দেখতে চাই যে আসলে মহাকর্ষ ক্ষেত্র দ্বারা কি বোঝায়। মহাকর্ষ ক্ষেত্র দ্বারা আসলে একই জিনিস বোঝায়, যে যে ক্ষেত্র পর্যন্ত কোনো ভর তার মহাকর্ষীয় বল কাজ করে, কোনো ভরের মহাকর্ষীয় বল কাজ করে, তাই হলো সেই ভরের মানে কি বলে, মহাকর্ষীয় ক্ষেত্র। অর্থাৎ ধরি যে এরকম ভাবে একটি গোলক, গোলক যার কেন্দ্রে কোনো ভর রাখা আছে, এবং এই গোলকের ভিতরে অন্য কোনো ভর রাখলে এই বড় ভর যেটা আছে সেই ভর, অর্থাৎ এম ভর,
এই ভরকে আকর্ষণ করে, যে এই দূরত্বে যদি আমি কোনো ভরকে রাখি তবে এম ভর এই ছোট হাতের যে এম ভর আছে সেটাকে আকর্ষণ করবে। কিন্তু আমি যদি এই ক্ষেত্রের বাইরে কোনো ভরকে রাখি, যে এটা হলো এম প্রাইম, তাহলে কিন্তু এই এম বড় হাতের যে এম আছে এম ভর এম প্রাইম ভরকে আকর্ষণ করবে না, কারণ এটা ক্ষেত্রের বাইরে। কিন্তু বাস্তবে মহাকর্ষীয় যে ক্ষেত্র আছে কোনো ভরের জন্য মহাকর্ষীয় ক্ষেত্রের মান কিন্তু অসীম, কারণ আমরা যে মহাকর্ষীয় সূত্র থেকে পাই, মহাকর্ষীয় সূত্রটা হলো এফ জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো ক্ষেত্রের বাইরে কোনো বস্তু রাখা হলে তার জন্য মহাকর্ষীয় যে বল আছে তার পরিমাণ হয়ে যায় কিন্তু শূন্য, কারণ যেহেতু কোনো মহাকর্ষীয় বল কাজ করছে না, তো মহাকর্ষীয় বল শূন্য। তো এখানে এফ এর মান তখনই শূন্য হবে, এফ এর মান শূন্য হবে যদি আর এর মান অসীম হয়, কারণ কোনো কিছুকে অসীম দিয়ে ভাগ করলে তার মান হয় শূন্য। অর্থাৎ আর এর মান যদি অসীম হয় তবেই শুধুমাত্র এফ এর মান শূন্য হওয়া সম্ভব। তো বাস্তবে যেটা দেখা যায় যে কোনো বস্তুর অসীম পর্যন্ত কিন্তু মহাকর্ষীয় বল কাজ করে, অসীম পর্যন্ত না, অর্থাৎ অসীমের আগ পর্যন্ত মহাকর্ষীয় বল কাজ করে, এবং শুধুমাত্র অসীমেই মহাকর্ষীয় বলের মান হয় শূন্য। ঠিক আছে, কারণ আমরা এখানে যদি ভর বসাই যে এম প্রাইম ডিভাইডেড বাই অসীম, শুধুমাত্র তখনই এফ এর মান হবে শূন্য। ঠিক আছে, তো মহাকর্ষীয় ক্ষেত্রের যে পরিমাণ আছে তা হলো অসীম পর্যন্ত। ওকে ভাই, তো এখন আমরা শুরু করবো আমাদের নেক্সট টপিক, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের কিন্তু আরেকটি নাম আছে, তা হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, যা দ্বারা বাংলায় বলা যায় যে মহাকর্ষীয় ক্ষেত্রের শক্তি। ঠিক আছে, আসলে কিন্তু আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য দিয়ে এটাই বের করি যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোথায় আসলে মহাকর্ষীয় বলটা বেশি শক্তিশালী। কিভাবে? তো ধরি যে এটি হলো কোনো বস্তুর জন্য মহাকর্ষীয় ক্ষেত্র, যে এম ওয়ান ভরের বস্তুর জন্য এটি হলো তার মহাকর্ষীয় ক্ষেত্র। তো এই ক্ষেত্রের ভিতরে আমি যদি কোনো ভর রাখি, যে এখানে এম টু ভরের কোনো ভর রাখলাম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হলো আর ওয়ান, আর টু ধরি, আর টু, তবে তাদের মধ্যে কিন্তু একটি আকর্ষণ বল কাজ করবে, কারণ যেহেতু এম টু ভরের বস্তুটি ক্ষেত্রের ভিতরেই আছে। আবার এইখানে যদি আমি কোনো বস্তু রাখি, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় তাদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় আর থ্রি এবং বস্তুটির ভর হলো এম থ্রি, তবে তাদের মধ্যেও কিন্তু একটি আকর্ষণ বল কাজ করবে। আবার একদম এইখানে অনেক দূরে যদি কোনো বস্তু রাখি এবং তার দূরত্ব যদি হয় আর ফোর এবং ভর হয় এম ফোর, তবে তাদের মধ্যেও কিন্তু একটি আকর্ষণ বল কাজ করবে। তো আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য দ্বারা যেটা বের করতে চাই সেটা হলো যে কোন জায়গায় আসলে মহাকর্ষীয় বলের মান বেশি সবচেয়ে, অর্থাৎ এইখানে বেশি নাকি এখানে বেশি নাকি এখানে বেশি। তো আমরা সহজেই সেটা বের করতে পারি সূত্র দিয়ে। মহাকর্ষীয় বলের সূত্র এম ওয়ান এফ ইকুয়াল টু জি এম ওয়ান এবং এম টু আর টু স্কোয়ার। এটা হলো প্রথম যে ভরটা আছে তার জন্য এই মহাকর্ষীয় বলের মান হবে এটা এফ টু। আবার এফ থ্রি এর জন্য একইভাবে, এফ থ্রি এর জন্য, এফ ফোর এর জন্য একইভাবে আমরা বের করতে পারি। তো এখানে যার দূরত্ব বেশি তার কিন্তু মহাকর্ষীয় বলের মান হবে কি কম, কারণ দূরত্ব বাড়লে মহাকর্ষীয় বলের মান কি কমে। কিন্তু এখানে আরেকটি সমস্যা আছে, তা হলো এম থ্রি এম টু এবং এম ফোর ভর কিন্তু তিনটি আলাদা আলাদা, অর্থাৎ আমরা কিন্তু কোথাও বলে দিইনি যে ভর কিন্তু তিনটা সমান। তো ভরেও কিন্তু এখানে একটি প্রভাব ফেলবে, কিন্তু আমরা তো আসলে ভর নিয়ে কাজ করতে চাই না, আমরা চাই যে কোন স্থানটাতে আসলে মহাকর্ষীয় বলটা সবচেয়ে বেশি। অর্থাৎ আমি যদি একটা ভর নেই যে যার ভর এম, আমরা এম এর মান জানি না, এম ভরটাকে কোন স্থানে রাখলে এম ওয়ান বস্তুটি তাকে সবচেয়ে বেশি বল আকর্ষণ করবে, এইখানে রাখলে, এইখানে রাখলে নাকি এইখানে রাখলে। ঠিক আছে, তো আমরা আসলে ভরটাকে অজানা রাখতে চাই, যে অজানা রেখে যে কোথায় রাখলে আসলে সবচেয়ে জোরে আকর্ষণ করবে। তো এটা যদি বের করতে চাই তাহলে আমাদের সবগুলো ভরকে সমান ধরে নিতে হবে। তো ধরে নেই সবগুলো একক ভর। ঠিক আছে, যে এম টু ইকুয়াল টু 1 কেজি, এম থ্রি ইকুয়াল টু 1 কেজি, এম ফোর ইকুয়াল টু 1 কেজি। তো এখন যেটা হবে সূত্র থেকে এম টু কিন্তু
উধাও হয়ে যাবে, কারণ m2 এর মান 1 কেজি, 1 কেজি গুণ করলে এটার মান এটাই থাকে, এবং প্রত্যেকটির ক্ষেত্রে তাই হবে। তো এখন আমরা খুব সহজেই F2, F3 এবং F4 এর মধ্যে কোনটি বড় তা বের করতে পারবো, কারণ R2 বড় হলে, R2 যদি সবচেয়ে বড় হয় তবে F2 এর মান সবচেয়ে কম হবে, এবং F3 যদি সবচেয়ে কম হয় তাহলে R3 যদি সবচেয়ে কম হয় তাহলে F3 এর মান সবচেয়ে বড় হবে। তো এখানে দেখে মনে হচ্ছে যে R4 এর মান সবচেয়ে বড়, তো F4 যেটা আছে তার মান হবে সবচেয়ে কম, এবং F3টি সবচেয়ে কাছাকাছি আছে, তো F3 এর মান হবে সবচেয়ে বেশি। তো আমরা কিন্তু সহজেই বের করতে পারলাম যে এই স্থানে যদি আমি কোনো বস্তু রাখি তাহলে তার জন্য মহাকর্ষীয় বল যে আকর্ষণ করবে, যে বলে আকর্ষণ করবে তার মান হবে সবচেয়ে কম, এবং এই স্থানে যদি কোনো বস্তু রাখি তাকে আরো জোরে আকর্ষণ করবে, আরো যদি কোনো কাছাকাছি কোনো বস্তু রাখি তাকে কিন্তু আরো জোরে আকর্ষণ করবে। ঠিক আছে, তো মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা আসলে তাই বোঝায়, যে মহাকর্ষীয় ক্ষেত্র আমরা ই দ্বারা প্রকাশ করি। তো মহাকর্ষীয় ক্ষেত্রের মান হবে হলো Gm/r², অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে একক ভরের বস্তুর উপর প্রযুক্ত মহাকর্ষীয় বলই হলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, এবং এটা দ্বারা আমরা কি বের করতে পারি, এটা দ্বারা আসলে আমরা বের করতে পারি যে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে কোথায় মহাকর্ষীয় বলের মান আসলে কতটা শক্তিশালী। এটাই কিন্তু আসলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এটার চেহারা কিন্তু খুব পরিচিত লাগে, এটা কিন্তু দেখতে সেম টু সেম জি এর মতো, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা জিও কিন্তু, জি এর সূত্র কিন্তু এটা, কিন্তু জি এবং মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য পার্থক্য আছে, কারণ এটা হলো বল এবং এটা হলো ত্বরণ। তো এখন আমরা মুভ করি আমাদের নেক্সট টপিকে। ওকে ভাই, তো এখন আমরা শুরু করবো আমাদের নেক্সট টপিক, পোটেনশিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটেশন বা মহাকর্ষীয় বিভব। তো মহাকর্ষীয় বিভব দ্বারা আসলে যা বোঝায় তা হলো একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভেতরে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হলো মহাকর্ষীয় বিভব। এটা খুবই একটি কঠিন সংজ্ঞা, এটা প্রথমে শুনলেই বোঝা যাবে না, তো এটা আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি যে এটা দ্বারা আসলে কি বোঝায়। তো ধরি একটি ভর আছে m ভর, এবং m ভর থেকে অসীম দূরত্বে একক ভরের কোনো বস্তু রাখা আছে, অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তু রাখা আছে অসীম দূরত্বে। তো অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরের বস্তুটিকে m ভরের বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতর আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হলো মহাকর্ষীয় বিভব। অর্থাৎ ধরি যে এখানে আরেকটি বিন্দু আছে যেটা হলো আর বিন্দু, এবং এই আর বিন্দুটি কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে অবস্থান করছে। তো অসীম থেকে আর বিন্দুতে বস্তুটিকে আনতে যে পরিমাণ কাজ আমার করতে হবে তাই কিন্তু মহাকর্ষীয় বিভব। ঠিক আছে, তো এখন এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটি হলো যে কাজটি আসলে করবে কে? কাজটি কি মহাকর্ষীয় বল দ্বারা করতে হবে নাকি কাজটি আমি করব, অর্থাৎ যে নিয়ে যাবে বস্তুটিকে? তো মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ না, বরং অপর বল, অর্থাৎ যে আমি যদি বস্তুটাকে নিয়ে যাই তবে আমার দ্বারা যে কৃত কাজ সেটি কিন্তু আসলে মহাকর্ষীয় বিভব হিসেবে আমরা গণনা করি। অর্থাৎ এখানে কিন্তু আসলে মহাকর্ষীয় বল দ্বারাও কিন্তু একটি কাজ হচ্ছে, কারণ মহাকর্ষীয় বল কিন্তু এর উপর কাজ করবে, কিন্তু আমরা সেটা না, আমরা ভাবলাম যে আমার দ্বারা কৃত কাজ যেটা তা বের করব। এখন আমাদের এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটি হলো যে ধরি এটি হলো ভূপৃষ্ঠ, এবং আমি সমবেগে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরে নিতে চাই, অর্থাৎ এইচ উচ্চতায় নিতে চাই, যে কোনো বস্তুকে আমি ভূপৃষ্ঠ থেকে সমবেগে এইচ উচ্চতায় নিতে চাই, এটা হলো এইচ উচ্চতা। কোনো বস্তু ধরি যে এখানে ছিল, এখান থেকে আমি সমবেগে নিতে চাই এখানে। এখন কোনো বস্তুকে যদি আমি সমবেগে নিতে চাই তাহলে আমার বস্তুটির উপর কি পরিমাণ বল আসলে প্রয়োগ করতে হবে? আমার কোনো বস্তুকে সমবেগে উপরে নিতে হলে কিন্তু পৃথিবী কর্তৃক যে আকর্ষণ বল আছে সেই পরিমাণ বলই কিন্তু আসলে বস্তুটির উপর প্রয়োগ করতে হবে। শুধুমাত্র তখনই কিন্তু আমি আসলে সমবেগে কোনো বস্তুকে উপরে নিতে পারবো। আসলে এটি কেন হয়? আসলে সমবেগে যখন কোনো বস্তু চলে তার দ্বারা কিন্তু আসলে বোঝায় যে বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কিন্তু আসলে 0। ঠিক আছে, কারণ কোনো বল যদি ক্রিয়াশীল থাকে তাহলে কিন্তু বস্তু ত্বরণ হবে, কারণ বল প্রয়োগের ফলে বস্তু ত্বরণ হয়। কিন্তু সমবেগে যদি কোনো বস্তু চলে, অর্থাৎ বস্তুটির কোনো ত্বরণ হচ্ছে না, তো তখন কিন্তু আসলে আমরা বলতে পারি যে মহাকর্ষী প্রযুক্ত বলের মান কিন্তু আসলে 0। অর্থাৎ এখানে যদি
বস্তুটির উপর প্রযুক্ত মহাকর্ষীয় বলের সমান বলে আমি প্রয়োগ করি, শুধুমাত্র তখনই উভয় পাশের বল কাটাকাটি হয়ে প্রযুক্ত বলের মানে ক্রিয়াশীল বলের মান হবে 0, এবং তখন আমি বস্তুটিকে সমবেগে উপরে নিচে নাড়াচাড়া করতে পারবো এবং সমবেগে এই উচ্চতায় নিতে পারবো। এখন 1 কেজি ভরের বস্তুটিকে যদি আমি m ভরের বস্তুটির থেকে r দূরত্বে নিতে চাই, তাহলে m ভর কর্তৃক প্রযুক্ত একটি বল কাজ করবে এই বরাবর। m ভর কর্তৃক যে প্রযুক্ত বল কাজ করবে তা কিন্তু বস্তুটির ত্বরণ ঘটাবে, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু আসলে এখানে ত্বরণের ফলে যে গতিশক্তি তৈরি হবে তা হিসাব করতে চাই না, আমি কিন্তু বস্তুটিকে সমবেগে এখানে আনতে চাই এবং এখানে এনে বস্তুটিকে থামিয়ে দিতে চাই। তো অবশ্যই সমবেগে আনতে হলে আমাকেও এই বরাবর মহাকর্ষীয় বলের সমানই বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ এটি যদি F হয়, আমি এই দিকে F একটি বল প্রয়োগ করব, F পরিমাণ বল প্রয়োগ করব, ঠিক আছে। তো এখানে যেটা ঘটবে সেটা হলো আমি বস্তুটির উপরে এই বরাবর একটি বল প্রয়োগ করব, F বল, কিন্তু বস্তুটির সরণ কিন্তু হবে এই দিকে, ঠিক আছে, কারণ বস্তুটি কিন্তু আর বিন্দুতে যাবে। অর্থাৎ বল প্রয়োগের দিক এবং যে সরণের দিক তা কিন্তু বিপরীত। অর্থাৎ আমরা যে শক্তি পাবো, অর্থাৎ আমি যদি ভি শক্তি পাই একদম শেষে, তাহলে ভি শক্তির পরিমাণ কিন্তু হবে নেগেটিভ। কারণ শক্তির পরিমাণ নেগেটিভ কখন হয়? যখন কাজের পরিমাণ নেগেটিভ হয়, এবং কাজের পরিমাণ নেগেটিভ হবে যদি বল প্রয়োগের দিক এবং সরণের দিক বিপরীত হয়। এবং যেহেতু এখানে আমি আমার কর্তৃক কৃত কাজ হিসাব করছি, তো আমার কর্তৃক প্রযুক্ত বল এবং সরণ কিন্তু বিপরীত, কিন্তু মহাকর্ষীয় বল এবং সরণের মান কিন্তু একই দিকে। তো আমরা যদি বলি যে মহাকর্ষীয় বল কর্তৃক কৃত কাজ, তা কিন্তু আবার পজিটিভ হবে, ঠিক আছে। আমরা শেষমে যদি এখানে বিভব শক্তি পাই F V, তাহলে কিন্তু সামনে একটি নেগেটিভ চিহ্ন আমাদের বসাতে হবে, কারণ একটি আমরা কি বলে ঋণাত্মক একটি মান পাবো। আচ্ছা, তো এখন আমরা দেখি যে আসলে আমরা কিভাবে হিসাব করতে পারি এই বলের মান। তো প্রত্যেক ক্ষেত্রেই আমি এই লাইনগুলো মুছে দিই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এই লাইনগুলো মুছে, আচ্ছা এটা না মুছি, তাহলে আমরা বুঝতে পারবো যে বলটা আসলে কোন দিকে কাজ করছে। অর্থাৎ আমার কর্তৃক প্রযুক্ত বল এই বরাবর, ঠিক আছে। তো এখন আমরা যদি অসীম থেকে বস্তুটিকে আর বিন্দুতে নিতে চাই, তাহলে আমাদের কিন্তু অনেকগুলো বিন্দু অতিক্রম করে যেতে হবে, তাই না? যে এখানে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, মানে একটা রাস্তা অতিক্রম করে আমাদের কিন্তু শেষমেশ আর বিন্দুতে পৌঁছাতে হবে। কিন্তু সমস্যা হলো যে এক এক বিন্দুর জন্য মহাকর্ষীয় বলের মান কিন্তু এক এক রকম। অর্থাৎ মহাকর্ষীয় বলের মান কিন্তু সব জায়গায় এক না, কারণ দূরত্ব কমার সাথে মহাকর্ষীয় বলের মান কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ এখানে মহাকর্ষীয় বলের মান যদি হয় F1 এবং এখানে মহাকর্ষীয় বলের মান যদি হয় F2, তবে F2 এর মান কিন্তু F1 এর চেয়ে বড়, তাই না? মহাকর্ষীয় বল কিন্তু কি পরিবর্তন হবে। তো এখানে কিন্তু মহাকর্ষীয় বলটি একটি পরিবর্তনশীল মান। অর্থাৎ F, এখানে আমি যদি F এর সূত্র বসাই, সাধারণ মহাকর্ষীয় সূত্র GM, সরি, এখানে M হবে ছোট হাতের m, এবং 1 কেজি ডিভাইডেড বাই x স্কয়ার ধরলাম। x স্কয়ার হলো যে কোনো বিন্দু হতে পারে, এখানে এটাও হতে পারে x, এখান থেকে এখানে দূরত্ব হতে পারে এটা x, এটা যে কোনো বিন্দু, আমি একটি র্যান্ডম বিন্দু ধরে নিয়েছি যার দূরত্ব, যার থেকে m ভরের দূরত্ব হলো x, ঠিক আছে। এরকম হতে পারে, যেখানে 1 আছে, একটা লেখার দরকার নাই, সেখানে যা পাবো তা হলো, সরি, gm x স্কয়ার। তো এটা হলো মহাকর্ষীয় বল, x বিন্দুর জন্য মহাকর্ষীয় বল। তো এখন আমি এই বল দিয়ে কিভাবে আমি হিসাব করতে পারবো যে আসলে আমার কি পরিমাণ কাজ হয়েছে। তো এটা আমরা একটু গ্রাফ থেকে বের করার চেষ্টা করি, তাহলে বিষয়টা একটু সহজ হবে। আমরা সাধারণত কাজের ক্ষেত্রে কিভাবে হিসাব করি যে কোনো বস্তুকে এক স্থান থেকে আরেক স্থানে যদি আমি বল প্রয়োগের মাধ্যমে নেই, তবে কাজের পরিমাণ হবে বল ইন্টু সরণ, তাই না? Fs। এখন আমরা যদি গ্রাফে আঁকি যে এটা হলো সরণ এবং এটা হলো বল, যেহেতু এখানে বলের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বলটা একই রকম আছে প্রত্যেকটা ক্ষেত্রে, তো ধরি যে বলটা এই পর্যন্ত, বলটা একই রকম আছে, আমি s দূরত্ব নিলাম
যে এই বিন্দুটা হলো এস, এস দূরত্ব নিলাম, তবে সরি আমি এস দূরত্ব নেই, তবে আমরা যে কাজের পরিমাণ পাবো তা কিন্তু এই ক্ষেত্রের সমান। ঠিক আছে, আসলে এই ক্ষেত্রটার মানে কিন্তু এফ এস, কারণ যে আমরা নীল রেখাটা পেলাম এর মান কিন্তু হবে কি এফ, কারণ এফ বল প্রয়োগ করেছি আমরা, এর মান হবে এফ এবং এর মান হবে এফ। তো এইটার ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এফ এস, এবং এই এফ এসটাই কিন্তু আসলে কাজের পরিমাণ। এখন এফটা যদি একটা এই কি বলে পরিবর্তনশীল বল হয় তাহলে কি হবে? এখন আমরা একটু পরিবর্তনশীল বলের জন্য দেখি কি হয়। তো এখন আমরা আর একটা গ্রাফ নেই যেখানে এফ হলো পরিবর্তনশীল, কিন্তু পরিবর্তনশীল হলেও আমরা এফটাকে ধরি যে সুষমভাবে পরিবর্তন হচ্ছে এই দিকে। ঠিক আছে, এই দিকে সুষমভাবে পরিবর্তন হচ্ছে এবং এই পর্যন্ত পরিবর্তন হয়েছে। এফ আমি এই পর্যন্ত হিসাব করতে চাই, এই বিন্দু পর্যন্ত, এবং এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব এস। এরকম যদি হয় তাহলে আমরা যা পাবো, আচ্ছা এটা এই বিন্দু পর্যন্ত চলে আসছে, আমি ধরে নিই এই বিন্দু পর্যন্ত, সমস্যা নাই। তো এখানে আমরা যেভাবে হিসাব করতে পারি কাজের পরিমাণ, তাহলে আমরা গড় বল নেই যে গড় বলের পরিমাণটা আসলে কত। গড় বলের পরিমাণ কিন্তু আমরা এর অর্ধেক পর্যন্ত নেই। ঠিক আছে, এর অর্ধেক পর্যন্ত যদি আমরা গড় বল নেই তাহলে কিন্তু আমরা এখানে কি পাবো, এই পর্যন্ত অর্ধেক, অর্থাৎ হাফ এফ, এফ ডিভাইড বাই 2 হাফ এফ ইন্টু এস, যেটা হলো হাফ এফ এস, যা কিন্তু আসলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তো আমরা কি দেখতে পেলাম যে আসলে কোনো গ্রাফ থেকে যদি আমরা সেই ক্ষেত্র মানে অতিক্রান্ত দূরত্ব এবং বলের মধ্যবর্তী যে ক্ষেত্রটা আছে তা যদি আমরা হিসাব করি তবে কিন্তু আমরা কাজের পরিমাণ বের করতে পারবো। তো এখানেও কিন্তু আমরা তাই করতে পারি যে এই পর্যন্ত যতবার বল পরিবর্তিত হয়েছে আর দূরত্ব পর্যন্ত যতগুলো বল পরিবর্তন হয়েছে তা যদি আমরা একটি গ্রাফে বসাই এবং ক্ষেত্রফল নির্ণয় করি তবে কিন্তু আমরা কি বলে এই কাজের পরিমাণ সহজেই বের করতে পারবো। ঠিক আছে, কিন্তু গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে অর্থাৎ মহাকর্ষীয় বল কিন্তু দূরত্বের বর্গের সাথে পরিবর্তিত হয়। অর্থাৎ মহাকর্ষীয় বলের ক্ষেত্রে আমরা যদি এই বরাবর দূরত্ব বসাই এস এবং এই বরাবর যদি আমরা বল বসাই বল, তবে গ্রাফটা দেখতে হয় অনেকটা এরকম। ঠিক আছে, গ্রাফটা দেখতে হয় একটা এরকম, যা খুবই একটি অনিয়মিত আকৃতি এবং এর ক্ষেত্রফল বের করা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারি? অবশ্যই আমরা জানি যে এরকম কোনো আকৃতি বা কোনো গ্রাফ থাকলে তার ক্ষেত্রফল বের করার সবচেয়ে সহজ উপায় হলো যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তো এখানে আমরা ইন্টিগ্রেশনের সাহায্যেই এর মান বের করতে পারবো। তো এখানে f ইকুয়াল টু হলো gm ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা, দূরত্বটাকে আমরা x ধরে নেই, দূরত্বটা হলো x, এবং এখানে f ইকুয়াল টু gm বাই এক্স স্কোয়ার। তো আমরা সহজেই এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো কিভাবে? ইন্টিগ্রেশনের মাধ্যমে। ইন্টিগ্রেশন f কে যদি আমরা ইন্টিগ্রেট করি dx, যে কোনো বিন্দুর জন্য যদি dx এর মাধ্যমে ইন্টিগ্রেশন করি অসীম থেকে r পর্যন্ত, কারণ অসীম থেকে r পর্যন্ত x এর মান যতবার পরিবর্তন হবে তারগুলো যদি আমরা সব যোগ করে দিই তখন কিন্তু আমরা একটি ক্ষেত্রফল পাবো। কোন পর্যন্ত ক্ষেত্রফল পাবো? এই এখানে একটা দুই দাগ দেই, যা হবে হলো r, এবং এটা একদম অসীম পর্যন্ত, যা অনেক একদম x অক্ষের কাছাকাছি চলে যাবে, ধরি এটা হলো অসীম পর্যন্ত। অসীম পর্যন্ত যদি আমরা এরকম একটি গ্রাফ আঁকাই তবে আমরা যে ক্ষেত্রফলটা পাবো এই ক্ষেত্রফলটাই কিন্তু আসলে আমাদের কৃত কাজ, এবং এই কৃত কাজের মাধ্যমে কিন্তু আমরা বিভব বের করতে পারবো, কারণ কৃত কাজের বিভব কি সমান। ঠিক আছে, আমাদের কিন্তু আসলে এটাই দরকার এবং এইটাই হলো আমাদের সেই ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো আমরা এটাকে এখন ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করে কি পাই দেখি। তো আমাদের বিভব বের করতে হবে, ইন্টিগ্রেশন করি,
r থেকে অসীম পর্যন্ত f dx ইকুয়াল টু r থেকে অসীম পর্যন্ত gm x ইন্টু dx ইকুয়াল টু gmটাকে বাইরে নিয়ে আসি যেহেতু এটি একটি ধ্রুবক gm r, তাহলে ভিতরে থাকবে হলো সরি এখানে একটা স্কোয়ার হবে, স্কোয়ার দিয়েছিলাম এখানে স্কোয়ার হবে। আচ্ছা একটু সাইডে নিয়ে যাই। তো আমরা এইখানে যা পাবো তা হলো 1 ডিভাইডেড বাই -1 ডিভাইডেড বাই এক্স, -1 ডিভাইডেড বাই এক্স ইনফিনিটি থেকে আর পর্যন্ত জি বারবার ভুল হয়ে যাচ্ছে, সরি, জি এম -1 ইনফিনিটি -1 বাই আর। তো শেষমেশ যা পাবো তা হলো জিএম বাই আর, এবং এইটাই কিন্তু আসলে বিভব শক্তি। কিন্তু এখানে একটি সমস্যা আছে, তা হলো চিহ্নের সমস্যা আছে। কারণ আমরা আগেই বলেছিলাম আমরা কিন্তু আসলে মহাকর্ষীয় বল কর্তৃক যে কাজ আছে তা না, মানে আমার কর্তৃক কাজ যেটা আছে, অর্থাৎ আমি যদি বস্তুটাকে এখানে নিয়ে যাই তবে যে পরিমাণ কাজ হবে সেটা বের করতে চাই, তো অবশ্যই আমাদের এটার আগে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে, মাইনাস। তো আমরা কি পেলাম, ভি বা পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর। ঠিক আছে, এটাই কিন্তু আসলে আমাদের সেই মানটি, বিভব শক্তির মান। অর্থাৎ অসীম থেকে কোনো বস্তুকে যদি আমরা আর বিন্দুতে নিতে চাই তবে বস্তুটির মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে তা হলো মাইনাস জিএম বাই আর। ঠিক আছে, তো ভাই আজকের ক্লাস এই পর্যন্তই, যেহেতু সময় নেই। আমাদের এই পোটেনশিয়াল এনার্জি নিয়ে আরেকটু কনসেপ্ট বাদ আছে, তা হলো যে কোনো গোলকের ভিতরে আসলে পোটেনশিয়াল এনার্জি কেমন হয় সেটা আমরা পরের ক্লাসে দেখবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।